শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। মেজর ডালিম 1946 সালের 2রা ফেব্রুয়ারি তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। মেজর ডালিম নিম্মি চৌধুরীকে বিয়ে করেছিলেন। নিম্মি চৌধুরী 2005 সালে মৃত্যুবরণ করেন। মেজর ডালিমের স্ত্রীকে একবার বঙ্গবন্ধুর অনুগতদের দ্বারা অপমানিত করা হয়েছিল বলে দাবি করা হয়। শরীফুল হক ডালিম প্রথমে 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। 1965 সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন। পাকিস্তান সেনাবাহিনীতে 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত তিনি কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম তৎকালীন পশ্চিম পাকিস্তানে ছিলেন এবং 1971 সালের 20 এপ্রিল তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে চলে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তবে 2021 সালের 6 জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরীফুল হক ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে। 1975 সালের 15 আগস্ট ডালিম সহ কিছু সেনা কর্মকর্তা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে অংশ নেন। মেজর সৈয়দ ফারুক রহমান, খন্দকার আব্দুর রশিদ ও মেজর ডালিম সহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন। 1975 সালের 15 আগস্ট ডালিমকে রাষ্ট্রপতি মুজিবকে হত্যা করতে নেতৃত্ব দিতে বলা হয়, তবে ডালিম সেটি করতে অস্বীকার করেন। এরপর তাকে 2য় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয়। সেনা অভ্যুত্থান চলাকালে শেখ মুজিবকে হত্যা করা হয়। পরে মিস্টার ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। এই ঘটনার পেছনে রাজনৈতিক ও সামরিক বিভিন্ন কারণ কাজ করেছিল। সামরিক বাহিনীর কিছু অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। বঙ্গবন্ধুর প্রশাসন ও রাজনীতিতে সামরিক বাহিনীর একটি অংশ মনে করত যে তাদের উপেক্ষা করা হচ্ছে এবং বেসামরিক প্রশাসনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া 1974 থেকে 1975 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা চলছিল। এই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ ও সমালোচনা তৈরি হয়েছিল। বঙ্গবন্ধু বাকশাল গঠন করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন, যা সামরিক এবং রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল। তাই সামরিক বাহিনীর একটি অংশ মনে করত দেশের নেতৃত্ব পরিবর্তন করা প্রয়োজন। এই হত্যাকাণ্ডের পেছনে আন্তর্জাতিক চক্রান্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। কিছু বিশ্লেষক মনে করেন তৎকালীন বিশ্ব রাজনীতিতে বঙ্গবন্ধুর স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান আন্তর্জাতিক মহলের একটি অংশের স্বার্থের পরিপন্থী ছিল। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর মিস্টার ডালিমকে সেনাবাহিনীতে পুনঃনিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচীনে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয়। 1980 সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন। 1982 সালে কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন। 1988 সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় দায়িত্ব পালন করেন। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয়। ইউনেপ এবং হ্যাবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্বও তিনি পালন করেন। 1995 সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর লাভ করেন। এরপর দেশে ফিরে তিনি নিজস্ব ব্যবসা শুরু করেন।
তবে এ কথাও বলা হয় 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শুরু হলে মিস্টার ডালিমকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় এবং বঙ্গবন্ধু হত্যা মামলা পুনরুজ্জীবিত করা হয়। ধারণা করা হয় 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই দেশ ছাড়েন মিস্টার ডালিম। মেজর ডালিম সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে আদালত দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। 2010 সালে 5 জনের ফাঁসি কার্যকর হওয়ার পর একই পরিণতির আশঙ্কায় ডালিম সহ 6 জন বারবার তাদের অবস্থান পরিবর্তন করেন। 2016 সালে জানা গিয়েছিল তিনি আফ্রিকায় বসবাস করছেন। তবে বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করার জন্য 1996 সালে গঠিত টাস্কফোর্সের সদস্য অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান 2021 সালে বলেন, মেজর ডালিম ও খন্দকার আব্দুর রশিদ পাকিস্তানের পাসপোর্টধারী এবং কোটিপতি ব্যবসায়ী। তিনি বলেন, মেজর ডালিম পাকিস্তান থেকে কেনিয়ায় নিয়মিত যাতায়াত করছেন। শরীফুল হক ডালিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। 2024 সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 5 জানুয়ারি মিস্টার ডালিম প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। সাক্ষাৎকারে মিস্টার ডালিম তার জীবন, সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন। মেজর ডালিম কয়েকটি বইও লিখেছেন। এগুলো হচ্ছে যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, আমি মেজর ডালিম বলছি, কিছু কথা কিছু ব্যথা।